1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে যোগ দেয় হিটলার। সেখানেও সে তার বীরত্বের জন্য আয়রন ক্রস পদক পায়। 1919 সালে হিটলার একটি চিঠিতে জানায় ইহুদিদেরকে দেশ থেকে সরানো উচিত। এটাই ছিল তার প্রথম লিখিত ঘৃণা। এখনকার যে বর্তমান ইসরায়েল আছে এটা কিন্তু মেলা বছর আগে ইসরায়েলি ছিল। তারপর যখন উসমানী শাসন প্রতিষ্ঠা হলো তখন এটি প্যালেস্তাইনে পরিণত হয়। দেশটির অধিকাংশ মানুষ ছিল মুসলিম, তাদের মধ্যে কিছু ইহুদিও ছিল যারা খুব ভালোভাবে মিলেমিশে বাস করত। গাজায় যে ইহুদিরা ছিল তারা মুসলিম নারীদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করত। জেরুজালেমেও তখন খুব খারাপ অবস্থা, কোনো মুসলিম নারী ঠিকভাবে সেখানে চলাচল করতে পারত না। এই সব কিছু মাথায় রেখে 1947 সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে আরব ও ইহুদি রাষ্ট্রে ভাগ করার জন্য প্রস্তাব জানায়। মানে একটি দেশ এখন দুটি দেশে পরিণত হবে। একটা ছেলে চুপচাপ বসে আছে ক্যানভাসের সামনে, রং আর হাতে তুলি নিয়ে। তার স্বপ্ন ছিল সে একদিন হবে বিশ্ববিখ্যাত এক চিত্রশিল্পী, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। তার ছবিগুলোকে কেউ পছন্দ করলো না, তাকে বারবার প্রত্যাখ্যান করা হলো। আর সে দেখতে পেল তার থেকে বেশি ইহুদিদের বাচ্চাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রত্যাখ্যাত শিল্পী হয়ে উঠল একদিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নায়ক। তার নাম অ্যাডলফ হিটলার। হিটলার ইহুদিদেরকে এত ঘৃণা করতো কেন, আর কেন সবাই বর্তমানে হিটলারকে নায়ক বানানোর চেষ্টা করছে? মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে হিটলার ইহুদিদেরকে দোষী করে গোপন একটি চিঠি লিখেছিল। কি ছিল সেই চিঠিতে? 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ নামক এক ছোট্ট শহরে জন্ম হিটলারের। ছোটবেলা থেকে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। বাবা চাইতো ছেলে সরকারি চাকরি করবে, কিন্তু হিটলার চাইতো সে একজন আর্টিস্ট হবে। মায়ের মৃত্যুর পর হিটলার ভিয়েনায় চলে যায় এবং সেখান থেকে হিটলারের নতুন জীবন শুরু হয়। ভিয়েনায় যেয়ে সে নর্মালভাবে আর দরিদ্রতায় জীবন কাটানো শুরু করে। কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা এবং ইহুদি বিদ্বেষ তার উপর গভীর প্রভাব ফেলে। মেয়র কার্ল লুয়েগার এবং লেখক হিউস্টন স্টুয়ার্ট চ্যাম্বারলাইনের মতো ব্যক্তিত্বদের মাধ্যমে হিটলার ইহুদিদেরকে ঘৃণা করতে শিখে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে যোগ দেয় হিটলার। সেখানেও সে তার বীরত্বের জন্য আয়রন ক্রস পদক পায়। যুদ্ধ শেষে দেশে ফিরে এসে দেখে চারিদিকে বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার মাঝে সে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেয়, যেটা পরে যে নাৎসি পার্টি হিসেবে পরিচিত হয়। 1919 সালে হিটলার একটি চিঠিতে জানায় ইহুদিদেরকে দেশ থেকে সরানো উচিত। এটাই ছিল তার প্রথম লিখিত ঘৃণা। হিটলারের চোখে ইহুদিরাই ছিল সব সমস্যার মূল। সে বিশ্বাস করত ইহুদিরাই একমাত্র জার্মানদের পরাজয়ের জন্য দায়ী। দেশের অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করছে এবং আর জাতিকে দূষিত করছে এই ইহুদিরা। তার লিখিত বই মাইন কাম্ফে সে সরাসরি বলে যে ইহুদিদের জাতির ক্যান্সার হিসেবে দেখা উচিত। সে আরো বলে ইহুদিদেরকে ধ্বংস না করলে এরা পুরো পৃথিবীকে বিপদে ফেলবে। এই চিন্তাধারা থেকেই আসে নানা নীতিমালা, নির্বাচনী বয়কট, বই পোড়ানো এবং শেষে আসে 1935 সালের নিউরেমবার্গ আইন। 1933 সালে চ্যান্সেলর হওয়ার পর হিটলার ধাপে ধাপে নিজেকে এক নায়কে পরিণত করে। একটা সময় না শুধু ইহুদিদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, বরং তাদের চিহ্নিত করে রাখা শুরু হলো। আর শেষে শুরু হলো হলোকাস্ট। মাত্র কয়েক বছরে প্রায় 60 লক্ষ ইহুদি, নারী, পুরুষ আর শিশুকে হত্যা করা হয় হিটলারের আদেশে, পরিকল্পনায় আর ঘৃণায়। 1945 সালের 30 এপ্রিল বার্লিনে নিজের বাংকারেই আত্মহত্যা করে হিটলার। আত্মহত্যার ঠিক 24 ঘন্টা আগে ইভা ব্রাউনকে সে বিয়ে করে এবং আত্মহত্যার জাস্ট কিছু মোমেন্ট আগে হিটলার দুটি চিঠি লিখেন। একটি চিঠির মধ্যে হিটলার তার সকল সম্পত্তি তার পার্টিকে দান করে যান, মানে পুরো জার্মান রাষ্ট্রটাকেই দান করে যায়। আরেকটি চিঠির মধ্যে সে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইহুদিদেরকে। হিটলার যখন ইহুদিদের উপরে হত্যাকার্য চালাচ্ছিল তখন মানবাধিকারের কর্মীরা তাকে বারবার প্রশ্ন করত যে কেন আপনি এই নিরীহ মানুষদেরকে এভাবে হত্যা করছেন। তখন হিটলার বলতো, আমি 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করেছি, 10 লক্ষ ইহুদিদেরকে এখনো মারতে পারি নাই। এই 10 লক্ষ ইহুদি পরবর্তীতে পৃথিবীর মানুষকে জানিয়ে দিবে কেন আমি এই 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি। যেটা এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি বর্তমানে ইহুদিদের কর্মকাণ্ড দেখে। ঠিক এই কারণেই অনেক মানুষ বর্তমানে অ্যাডলফ হিটলারকে একজন হিরো মনে করেন। এখনকার যে বর্তমান ইসরায়েল আছে এটা কিন্তু মেলা বছর আগে ইসরায়েলি ছিল। তারপর যখন উসমানী শাসন প্রতিষ্ঠা হলো তখন এটি প্যালেস্তাইনে পরিণত হয়। দেশটির অধিকাংশ মানুষ ছিল মুসলিম, তাদের মধ্যে কিছু ইহুদিও ছিল যারা খুব ভালোভাবে মিলেমিশে বাস করত। এখন কাহিনী হইতেছে হলোকাস্টের সময় 1933 থেকে 1945 সাল পর্যন্ত হিটলার যখন নির্যাতন চালাচ্ছিল তখন কোনো দেশই ইহুদিদেরকে আশ্রয় দিচ্ছিল না। কিন্তু প্যালেস্তাইনে যেহেতু অলরেডি কিছু ইহুদি নিরাপদভাবে বসবাস করছিল, সেহেতু বেঁচে যাওয়া ইহুদিরা দলে দলে যোগ
দিয়ে প্যালেস্টাইনের দিকে মুভ করা শুরু করে এবং প্যালেস্টাইনের মুসলিমরাও তাদেরকে আশ্রয় প্রদান করে এবং তাদেরকে একসেপ্ট করে নেয়। হিটলারের আত্মহত্যার পর মুসলিম জাতি আর ইহুদি জাতি একসাথে বসবাসরত অবস্থায় একে অপরের সাথে ছোট ছোট বিষয় নিয়ে মারামারি লেগে যেত এবং এই যে সময়টা ছিল, এই সময়ে ব্রিটিশরা সেখানে শাসন চালাচ্ছিল। গাজায় যে ইহুদিরা ছিল তারা মুসলিম নারীদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করত। জেরুজালেমেও তখন খুব খারাপ অবস্থা, কোনো মুসলিম নারী ঠিকভাবে সেখানে চলাচল করতে পারতো না। এই সব কিছু মাথায় রেখে 1947 সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে আরব ও ইহুদি রাষ্ট্রে ভাগ করার জন্য প্রস্তাব জানায়। মানে একটি দেশ এখন দুটি দেশে পরিণত হবে। ইহুদিরা প্রস্তাবটাকে মেনে নিলেও অধিকাংশ আরবরা বা মুসলিমরা বিষয়টাকে মানতে চায় না এবং না মানাটাই স্বাভাবিক। ধরুন ভুটানের হিন্দুদের উপরে কেউ হামলা করে দিল, তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিল, কারণ অন্য কোনো দেশ তাদেরকে কোনোভাবেই আশ্রয় দিচ্ছিল না। তারপর যখন সবকিছু আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু করলো, তখন হঠাৎ করেই ভুটানের হিন্দুরা বাংলাদেশি মুসলিম নারীদের উপরে নির্যাতন করা শুরু করে দিল। এখন বাংলাদেশি মুসলিম আর ভুটানের হিন্দুদের মধ্যে যুদ্ধ লেগে গেল। হুট করেই জাতিসংঘ প্রস্তাব জানায় বাংলাদেশকে ভাগ করার জন্য। এক অংশ পাবে বাংলাদেশি মুসলিমরা, আর এক অংশ পাবে ভুটানের হিন্দুরা। এখন ভুটানের যে হিন্দুরা বাংলাদেশে আশ্রয় নিতে আসছিল তারা তো খুশির ঠেলায় এই প্রস্তাব গ্রহণ করে নিবেই, কিন্তু যারা অরিজিনাল বাংলাদেশি তারা তো এটা কখনোই মেনে নিবে না। মানে উড়ে এসে জুড়ে বসলো, আমরা ওদেরকে আশ্রয় দিলাম, এখন ওরাই উল্টা আমাদের দেশকে দখল করতে চাইতেছে, আমাদের নারীদের উপরে ওরাই উল্টাভাবে নির্যাতন চালাইতেছে। আশা করি ব্যাপারটাকে সংক্ষেপে বুঝাইতে পারছি যে কেন প্যালেস্টাইনের মধ্যে আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। যাই হোক, 1948 সালের মধ্যে ইহুদিরা প্যালেস্টাইনের মোট জনসংখ্যার প্রায় 1/3 পরিণত হয়। 14 মে 1948 সালে ব্রিটিশরা যখন চলে যায় তখন ইহুদিরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েল। এখন অনেকে বলতে পারেন ব্রিটিশ কোত্থেকে আসলো? আসলে 1917 সালে যখন উসমানীদের পতন ঘটে তখন ব্রিটিশরা টেক ওভার করে এবং শাসন কার্য চালায়। 14 মে 1948 সাল পর্যন্ত প্যালেস্টাইন ছিল ব্রিটিশদের আন্ডারে। যাই হোক, 15 মে 1948 সালে মানে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ঘোষণা হওয়ার ঠিক একদিন পরে আশেপাশের যত আরব দেশগুলো ছিল সব দেশ এই নতুন ইসরায়েলের উপরে হামলা চালায়। ইজিপ্ট, জর্ডান, সিরিয়া, লেবানন আর ইরাক, মোট এই শক্তিশালী 5টি দেশ মিলে ইসরায়েলের উপরে হামলা চালায়। এখন এটার আউটকামটা কি ছিল? এখন অনেকে ভাববে যে নিশ্চয়ই আরব দেশগুলো জিতছে, কারণ এতগুলো দেশ ছিল আর ইসরায়েল তো সবেমাত্র প্রতিষ্ঠা হইছে। কিন্তু না, ইসরায়েলই কোনোভাবে জিতে যায়। এই যুদ্ধের পরে প্যালেস্টাইনের মধ্যে যত মুসলিমরা ছিল তাদের উপরে আরও বেশি নির্যাতন শুরু হয়ে যায়। 7.5 লাখেরও বেশি প্যালেস্তিনিয়ান মানুষদেরকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়। এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটাকে বলা হয় নাকবা, অর্থাৎ বিপর্যয়। ইসরায়েল তাদের নির্ধারিত সীমানার চেয়ে আরও বেশি জমি দখল করে নেয়। ঠিক এরপর থেকে প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগেই আছে, আর এখনও প্যালেস্টাইন তাদের স্বাধীন রাষ্ট্র পায় নাই। বর্তমানে পশ্চিম তীর আর গাজা অঞ্চলটা নিয়ন্ত্রণ করে প্যালেস্তিনিয়ানরা, কিন্তু সেটা আংশিকভাবে। তাদেরকে ওখানে কাইন্ড অফ একটা খোলামেলা জেলের মধ্যে রাখা হয়েছে। গাজাতে দুদিন পরপরই ইসরায়েলরা নানাভাবে হামলা চালায়। বেঞ্জামিন নেতানিয়াহু ওই জায়গাটাকে এমনভাবে কন্ট্রোল করে রাখছে যে তারা বাইরেও বেরিয়ে আসতে পারে না, ভিতরে থেকেও তারা শান্তিমতো কোনো কিছু করতে পারে না। দুদিন পরপরই সে তাদের উপরে হামলা চালায়, নানাভাবে হামলা চালায়, এবং তাদের এই হামলাগুলোকে ডিফেন্ড করার জন্য হামাস প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সেটাও টিকতে পারে না ঠিকমতো। বর্তমানে এখন পর্যন্ত তাদের যুদ্ধ থামে নাই। নিরীহ নারী, পুরুষ, বৃদ্ধাদেরকে এখনো হত্যা করা হচ্ছে। কেউ কিচ্ছু বলছে না, সব পাওয়ারফুল দেশগুলো চুপচাপ শুধু দেখছে। হিটলার যদি সেই 10 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে ফেলতো তাহলে এই নিরীহ মানুষদের উপরে আজ কেউ নির্যাতন চালাতো না। এখন আমারও কেন জানে মনে হচ্ছে অ্যাডলফ হিটলার আসলে একজন হিরো ছিলেন। আশা করছি পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝাতে পেরেছি। অ্যাডলফ হিটলারকে নিয়ে এবং বর্তমানে প্যালেস্টাইনের যে পরিস্থিতি চলতেছে সেটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।